হ্যালো এভরিওয়ান, রানি স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। অনেক দিন পরে আমি আবার ভিডিও তৈরি করেছি তোমাদের জন্য। তো আজকের যে টপিকে আমি আলোচনা করব সেটা হচ্ছে, আমি তোমাদের এর আগেই বলেছিলাম যে প্রতিটা মান্থের আমি আপডেট দেব, প্রতিটা দিনের আমি হয়তো আপডেট দিতে পারবো না, কেননা প্রতিটা দিন ব্লগ করা সম্ভব হয় না। তার কারণ হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে হেলথ কন্ডিশন সবসময় ভালো থাকে না, তো সেই জন্য শরীরে এনার্জিও থাকে না, এবং এর মাঝেই অনেক কিছুই প্রবলেম ফেস করেছি, যার কারণে হেলথ কন্ডিশন ভালো না থাকার কারণে আমি কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো প্লিজ তোমরা সেটা ম্যানেজ করে নিও। আশা করছি তোমরা বুঝতে পারছো, আমার মতো যারা যারা এরকম প্রেগনেন্সি পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছ তারাও জানো। ইভেন যারা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছ না, এমনি যারা রয়েছো আমার চ্যানেলে আর কি কানেক্টেড, তারা অবশ্যই ব্যাপারটাকে বুঝে ম্যানেজ করো। তার কারণ হচ্ছে হেলথ কন্ডিশন কিন্তু সবসময় ভালো থাকছে না। আর তারপরে আমি লাস্ট আপডেট যেখান থেকে দিয়েছিলাম সেটা মনে হয় ওই 2 সপ্তাহ পরে বলেছিলাম আমাদের আবার হসপিটালে যাওয়ার কথা, সেকেন্ড আয়রন ড্রিপ নেওয়ার কথা ছিল, তো সেটার ব্যাপারে আপডেট দেব। তো হ্যাঁ, 2 উইক বাদে আমি গেছিলাম, যেহেতু বলেছিলাম তোমাদেরকে 30 উইক হয়ে যাওয়ার পরে 2 সপ্তাহ পর পর কিন্তু ফলো আপ নেওয়ার জন্য ওরা ডক্টরের সাথে ডক্টরের কাছে ভিজিট করতে বলে। তো সেটাই আমরা করেছি। 2 সপ্তাহ বাদে আমরা গিয়েছিলাম। এখন 2 সপ্তাহ থেকে অনেকটাই হয়ে গেছে, আবারও যাব, টাইম হয়েছে। তো যেটা বলার বিষয়, 2 সপ্তাহ বাদে আমি যখন আয়রন ড্রিপ নিতে গিয়েছিলাম, আয়রনের সেকেন্ড ড্রিপ, আইভি আয়রনের ড্রিপ নিয়েছিলাম। তো সেকেন্ড আয়রনের ড্রিপটা নেওয়ার পর কিন্তু আমার হেভি ব্লোটিং হয়ে গেছিলো, পেট প্রচণ্ড পরিমাণে ফুলে যেত, কোনো কিছু খাবার ডাইজেস্টই করতে পারছি না। থ্রু আউট প্রেগনেন্সি আমি এভাবেই কাটিয়ে গেলাম। এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়তো সিমটম হয়, কেউ হয়তো বমির জন্য খেতে পারে না, প্রচুর পরিমাণে ভমিট করে অনেকে, যার কারণে রাখতে পারে না খাবারকে ধরে। তো আমার ক্ষেত্রে হয়েছে, আমার ভমিট হয়নি ঠিকই, কিন্তু আমার এই ব্লোটিংয়ের প্রবলেম কিন্তু শুরু থেকেই ছিল। তো সেকেন্ড ড্রিপ যখন নিলাম আয়রনের, এবং তার সাথে যেহেতু আমার ফাইব্রয়েডস রয়েছে, সেই কারণে প্রিম্যাচিওর ডেলিভারি হওয়ার প্রবাবিলিটি রয়েছে। তো সেই কারণে ডক্টর একটা সেফ সাইডে থাকার জন্য আমাকে বাচ্চার লাংস ডেভেলপমেন্টের জন্য 2টো ইঞ্জেকশান দেওয়ার কথা বলেছিল, সেটা আগেই বলেছিল। তো যথারীতি আমরা যখন এই 2 সপ্তাহ বাদে, লাস্ট 2 সপ্তাহ বাদে যখন গিয়েছিলাম, তখন আয়রন ড্রিপ তো আমি নিয়েছি, মানে আয়রনের যেটা সেকেন্ড ড্রিপ ছিল, মানে ওদের 1 মিলিগ্রাম মতো রিকোয়ারমেন্ট ছিল। প্রথমে 500 মিলিগ্রাম দেওয়া হয়েছিল, নেক্সট হচ্ছে 500 মিলিগ্রাম। তো আমি এই 500 মিলিগ্রাম আয়রন ড্রিপ যখন নিয়েছিলাম, আমার বডিতে কোনো রিয়াকশান হয়নি, কোনো খারাপ রিয়াকশান কিছু হয়নি, তো আমি ঠিকই ছিলাম মোটামুটি। কিন্তু ব্লোটিং হয়ে যাচ্ছিল, তার কারণ হচ্ছে আয়রন শরীরে যখনই পড়ে তখন হচ্ছে বেবির সাইজও ইনক্রিজ হয়, এবং সেই সাথে কিন্তু আমার যে ফাইব্রয়েড আছে, ডক্টর যেটা বলেছিলেন সেটারও সাইজ বাড়বে বলেছিল। তো আলটিমেটলি ফাইব্রয়েডের সাইজ হয়তো আর বাড়েনি, যেই সাইজ ছিল যথেষ্টই বড়। বাচ্চার, আমাকে ডক্টর বলল যেটা আর কি, বাচ্চার মাথার সাইজেই ফাইব্রয়েডের সাইজ রয়েছে আমার। তো ওরা করবে কি, আমার তো সিজারেই হবে, তো সিজারে হওয়ার সময় ওরা ট্রাই করবে যদি তখনই ফাইব্রয়েড বার করে দেওয়া যায় তো বার করে দেবে, আদারওয়াইজ যদি কোনো রকম রিস্ক থাকে তাহলে ওরা বার করবে না। ওরা বলেছিল থ্রু আউট প্রেগনেন্সিতে এটা থাকবে, প্রেগনেন্সির সাথে সাথে এটা পরে এটা ডিক্রিজও হয়ে যেতে পারে সাইজে, মানে কমেও যেতে পারে, অথবা একেবারে ভ্যানিশ হয়ে যেতে পারে, তো এরকমই শ্রিঙ্ক করে যেতে পারে।
তো দেখবে ডক্টর আমার কন্ডিশন কি আছে। মানে এমনিতে তো প্রি ম্যাচিওর ডেলিভারি হলে ব্লাড লস তো হবেই, কেননা প্লাসেন্টা ম্যাচিওর হয় না। তো যার কারণে ব্লাড লসের একটা প্রবাবিলিটি থাকে। তার সাথে যদি কেউ ফাইব্রয়েড বার করে তাহলে কিন্তু আরও হিউজ পরিমাণে ব্লাড লসের একটা প্রবাবিলিটি থাকে। তো যার কারণেই তার মধ্যে আমার আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে অলরেডি। তো যার কারণে আমি ড্রিপটা নিয়েও নিয়েছি। সেকেন্ড ড্রিপটা মানে লাস্ট ড্রিপটা কমপ্লিট করে নিয়েছি আয়রনের, আইভি আয়রনের। তো আমার হঠাৎ করে মানে লোয়ার পোর্শনের দিকে প্রচণ্ড পরিমাণে বেবি পুশ করছিল। এটার কারণটা আমার জানা নেই, হয়তো আমরা অ্যাকচুয়ালি থাকি বালোত্রাতে। বালোত্রা এটা রাজস্থানের ডিস্ট্রিক্ট। আর যোধপুরে আমরা দেখাচ্ছি, এখান থেকে বালোত্রা থেকে যোধপুরের হচ্ছে ডিস্টেন্স 80 কিলোমিটার মতো, মানে ঘন্টায় 2 ঘন্টা লেগে যায় গাড়িতে করে। তো আমরা যে গাড়িতে করে গিয়েছিলাম, ড্রাইভার যথেষ্ট ভালোভাবে ড্রাইভ করেছে, কিন্তু যেহেতু জার্নি হয়েছে, বেবি কিন্তু আমার লোয়ার পোর্শনে পুশ করছিল। তো আমি সেটা ডক্টরকে বললাম, বলার পরে ওরা আমাকে আইভি আয়রন দিয়ে এমনিতেও 24 আওয়ার্স মতো ওরা অবজারভেশনে রাখে। তো সেটার জন্য আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম অলরেডি। তো হসপিটালে অ্যাডমিট তো হয়েছিলাম, সেই সাথে আমাকে, যেহেতু আমার একটা প্রি ম্যাচিওর ডেলিভারির প্রবাবিলিটি যেহেতু রয়েছে আমার, সেই কারণে বা তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাওয়ার প্রবাবিলিটি যেহেতু রয়েছে, সেই কারণে ওরা সেফ সাইডে থাকার জন্য বাচ্চা যাতে কোনো, যেহেতু লাংস ডেভেলপমেন্ট, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা ইম্পর্টেন্ট তথ্য, লাংস কিন্তু বাচ্চাদের লাংস ডেভেলপমেন্ট অনেক পরের দিকে হয়। মানে ওই ধরে নাও 32 উইকের পরের থেকে বাচ্চাদের লাংস ডেভেলপমেন্ট হয়। তো যেহেতু লাংস ম্যাচিওর এই লাস্ট টাইমে হয়, তো আমার যদি আগে আগে ডেলিভারি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার লাংস আর কি সঠিকভাবে ম্যাচিওর হবে না। তো সেই সময় ডক্টর আমাদের এর আগেই অ্যালার্ট করেছিল যে যেহেতু আমার আগে ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে আমাকে একটা বাচ্চার জন্য লাংস ডেভেলপমেন্টের ইনজেকশান দেবে পরপর 2 দিন। মানে আজকে ধরো 4টের সময়, বিকেল 4টায় নেওয়া হলো, পরের দিন বিকেল 4টাতে একই রকম টাইমে 2 দিন পরপর 2 দিন 2টো ইনজেকশান দেবে বলেছিল। তো সেরকমই দেওয়া হলো। আইভি আয়রনও নিলাম, মানে আইভি আয়রনের আমার ফুল ডোজটাই কমপ্লিট হলো, সেই সাথে লাংস ডেভেলপমেন্টের জন্য এই 2টো ইনজেকশানও আমি নিয়ে নিলাম। কিন্তু আমার প্রচণ্ড হেভি ব্লোটিং হচ্ছিল বলে আমাকে ওরা অ্যাডমিশানে রেখেছিল অনেকটা দিন। মানে অনেকটা দিন বলতে 3টে দিন বলতে এই 3টে দিনের প্রিপারেশান আমরা নিয়ে যাইনি। প্রথম কথা, আমাদের আইডিয়াতে ছিল 24 আওয়ার্স ওরা রাখবে, আর আমি সুস্থই ছিলাম। আইভি আয়রন নেওয়ার পরে আমার বডিতে কোনো কিছু রিয়াকশান হয়নি। পরবর্তীতে মানে ঠিক এটা 2 দিন পরে প্রচণ্ড পরিমাণে ব্লোটিং হচ্ছিল। আর আরেকটা জিনিস, ব্লোটিংটা হসপিটালে হয়তো আমি অনেক বেটার ছিলাম, বাড়ির থেকে বেটার ছিলাম, কেননা বাড়ি আমার যে রুমটা নেওয়া হয়েছিল লাস্ট টাইমে, অনেক এমার্জেন্সিতে আমরা রুম নিয়েছিলাম, কিন্তু রুমটা আমি ঠিকঠাক পাইনি। তো মেন্টালি একটা স্যাটিসফ্যাকশনও কাজ করে সবসময়, যে আমি রুম পাইনি ভালো, এরকম একটা। তো আমরা ডিসাইড করেছিলাম, আমরা যেই রুমে ছিলাম, এখানে রেন্টে থাকি অ্যাকচুয়ালি আমরা, তো যেই রুমে আমরা থাকি সেই রুমটা আমরা চেঞ্জ করব, মানে সেই বাড়িটাই আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমরা কোনো বেটার বাড়ি খুঁজব, যেখানে অন্তত বেটার কন্ডিশনে থাকতে পারি। তো সেটাই হলো। আলটিমেটলি বাচ্চা, যেটা বলার বিষয়ে ছেড়ে দিয়েছিলাম কথাটা, বাচ্চা প্রচণ্ড পরিমাণে লোয়ার পোর্শনে পুশ করছিল। তো ডক্টরকে এটা বলাতে সঙ্গে সঙ্গে স্ক্যান করলো ডক্টর, এবং আমার দেখা গেল যে সার্ভিক্স লেন্থটা একদমই ছোট হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি নট শিওর 4 মতো থাকে, কিন্তু আমার সেটা হয়ে গিয়ে শর্ট হয়ে গিয়ে 2.2 হয়ে গেছে। 2.2 হয়ে যাওয়ার কারণে সার্ভিক্স লেন্থ যেহেতু ছোট হয়ে গেছে, ডক্টর ওখানে বলেই দিল যে 34 উইক্সের পর ওরা ডেলিভারি করে নেবে, সেরকম বুঝলেন। তো 34 উইক্স কাটাবো কী করে? এবার রয়েছি তখন 32 উইক্সে। 34 উইক্স কাটাতে হলে আরও 2 সপ্তাহ আমাকে কাভার করতে হবে। এবং যাই হোক,
আলটিমেটলি লোয়ার পোর্শনে প্রচণ্ডই পুশ করছিল, ডক্টরও টেনশন করছিল। আমাকে ডক্টর বললেন যে তোমরা যোধপুর থেকে বালোত্রাতে ট্রাভেল করো না, যোধপুরের ওখানেই তোমরা রুম নাও। কিন্তু লাক এতটাই আমাদের খারাপ যে হাজব্যান্ডের অ্যাকচুয়ালি ওখানে কোনো কোম্পানির অ্যারেঞ্জমেন্ট নেই, যেটা আছে সেখানে 1 মাসের জন্য কেউ রুম দিতে চাইছে না। আর আমরা 1 মাস ওখানে থাকবো, মানে যোধপুরে থাকবো বলেই ডিসাইড করেছি। তো একবারে ওখান থেকে ডেলিভারি করে নিয়ে আসবো এখানে, মানে চলে আসবো বালোত্রাতে। তো এরকমই প্ল্যান ছিল, কিন্তু 1 মাসের জন্য কেউ রেন্ট দেবে না, খুবই প্রবলেম। তো রিস্ক নিয়ে আমরা বাড়িতে চলে আসি, বালোত্রাতে ফিরে আসি। বালোত্রাতে ফিরে যেদিন এসছি সেদিন তো একরকম কাটলো। লাস্টে আমরা ডক্টরেরও পারমিশন নিয়েছিলাম। ডক্টর বলল কী আর করবে, আমাকে মুখের মধ্যে এরকম হাত দিয়ে এরকম মানে ভালোবেসে বলতে পারো আর কি, এরকম বললো তুই এরকম স্ট্রেস নিবি না। আমার কপালটা এরকম কুঁচকে ছিল, পুরোটা এরকম কুঁচকে ছিল, বলে তুই এরকম স্ট্রেস নিবি না, এটাকে এরকম কর আর স্মাইল কর। তো আমি আলটিমেটলি সত্যি সত্যি টেনশনটাকে দূর করে স্মাইল আনার চেষ্টা করলাম, এবং আমি রিস্ক তো নিয়েইছি অবশ্যই। ডক্টর লাস্টে পারমিশন করেছিল যে ঠিক আছে ভগবানকে ডাক আর কি, বাড়িতে যা। তো আলটিমেটলি আমরা যেহেতু ওখানে কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, সেহেতু এখানে চলে এসেছি, মানে বালোত্রাতে চলে এসেছি ইঞ্জেকশান নিয়ে, মানে লাংস ডেভেলপমেন্টের ইঞ্জেকশন আর আইভি আয়রন নিয়ে। তবে 3 দিন অ্যাডমিশনে ছিলাম আমি হসপিটালে। বাড়িতে এসে মারাত্মক ব্লোটিং, এবং পরের দিনকে মারাত্মকভাবে লোয়ার পোর্শনে বাচ্চা পুশ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। অ্যাকচুয়ালি পরে বুঝতে পারলাম যেটা, যে এই ট্রাভেল করার কারণে হচ্ছে। অ্যাকচুয়ালি এখন যেহেতু টাইম হয়ে এসেছে, তাই দূরে ট্রাভেল করাটা খুব হেকটিক, 2 ঘন্টা ধরে। তাই তোমাদেরও যদি এরকম কোনো কমপ্লিকেশান থাকে, আমি আগেই অ্যালার্ট করব যে এরকমভাবে রিস্ক না নিতে। কেননা এতে সার্ভিক্স লেন্থটা ছোট হয়ে গেলে কি, সার্ভিক্স লেন্থ কোনটা, মানে বাচ্চা সামনে এগিয়ে এসেছে, আর বাচ্চাদানির মুখ খোলা হোক, মানে খুলে গেলে পরে ওটা ডেলিভারি করে নেবে। তো ওটা অলরেডি 2.2টা রিস্ক, 1.5টা গাইডলাইনে আছে যে সার্ভিক্স লেন্থ 1.5 হয়ে গেলে এমনি ডেলিভারি করে দেবে। হ্যাঁ, 2.2 মানে আমার যেটা রয়েছে সেটাও রিস্ক অ্যাকচুয়ালি। তো অনেকটা ভগবানকে ডেকে রিস্ক নিয়ে বাড়িতে ফিরে আসলাম। ফিরে এসে পরের দিন মারাত্মক রকমের লোয়ার পোর্শনে বাচ্চা পুশ করছিল। আমরা মাঝরাতে ভেবেছিলাম যে হসপিটালে আমি চলে যাব, আমি হাজব্যান্ডকে লাস্টে বলে দিলাম যে আমাকে নিয়ে চলো, আমি আর পারছি না। তো আমাদের সেই রাতটা যে কি গেছে, খুব খারাপ গেছে সেই রাতটা। শুধু আমি ভগবানকে ডেকেছি, আর আমি যে মন্ত্রগুলো মর্নিংয়ে চ্যান্ট করি, মা দুর্গা মন্ত্র, চালিশা, তারপরে না চালিশাটা আমি মর্নিংয়ে চ্যান্ট করি না, ওটা আমি স্নানের পর চ্যান্ট করি। কিন্তু সেই মুহূর্তের জন্য আমি দুর্গা মন্ত্র আর একটা কৃষ্ণ মন্ত্র আছে, আমি অ্যাস্ট্রোটকে দেখাই। একজন অ্যাস্ট্রোলজার আমাকে এই মন্ত্রটি করতে বলেছিল যে প্রতিদিন এটা এভরিডে এটা চ্যান্ট করতে। তো আমার মনে হয় যে এটা আমি ফল পেয়েছি। এন্ড অফ দ্য জার্নি আমি সেটারও ফিডব্যাক দেব তোমাদেরকে। তো যাই হোক, এই মন্ত্রগুলো চ্যান্ট করতে করতে আলটিমেটলি আমি ঘুমিয়ে পড়েছিলাম, এবং পরের দিন ভোরবেলায় আস্তে আস্তে সিচুয়েশান ইমপ্রুভ করছিল, আমি বেটার ফিল করছিলাম, এবং বেটার ফিল করতে করতে আরও 2 উইক তো কাটিয়ে দিলাম। এখন আজকে তোমাদের যে ভিডিওটা পোস্ট করব সেটা হচ্ছে 34 উইকস, অ্যাকচুয়ালি কালকে কমপ্লিট হবে। 34 উইক্সের পর যদি বলি 8 মান্থ অনেকেরই কমপ্লিট হওয়ার সাথে সাথে, 9 মান্থ পড়ার সাথে সাথে কিন্তু অনেকের ডেলিভারি হয়ে যায়। মানে আমার 2টো বান্ধবীরই রিসেন্ট হয়েছে, যেটা 2টো ফ্রেন্ডের 9 মাসে পড়তে পড়তেই ওদের ডেলিভারি হয়েছে। তো সেটাও যদি ধরে নিই আমি, 8 মাস কভার হতে আমার আর 4 দিন আছে। তো এই 4 দিন যদি আমি কোনো রকমে কাটিয়ে দিতে পারি, তো আমি গেনার, মানে 8 মান্থ আমার কমপ্লিট হয়ে যাবে, আমি 9 মান্থে পড়ে যাব, এবং রিস্কটাও অ্যাটলিস্ট কমবে। আর আরেকটা কথা বলে রাখি, পয়েন্ট যেটা তোমরা এই কি পয়েন্টটা নোট করে নাও, যে বাচ্চার যেহেতু লাংস ডেভেলপমেন্ট লাস্টের দিকে হয় না, তো লাস্টের দিকে খুব সাবধানে চলা উচিত। আমি যেটা করেছিলাম,
হয়তো আমার সার্ভিক্স লেন্থ তার 2 সপ্তাহ আগে ঠিকই ছিল, তারপর 2 সপ্তাহ পর আমার সার্ভিক্স লেন্থ এত কেন ছোট হয়ে গেল? কারণ হচ্ছে এই লাস্টের দিকে যতটা পারবে নিজের শরীরকে রেস্ট করবে। নিজের শরীর যদি ঠিক না লাগে, কেউ অত হুটোপাটা করে ওয়াকিং করা বা খুব কাজ করা এগুলো করবে না। আমি যেটা করেছিলাম, হাঁটা হয়েছিল, তার সাথে সাথে আমি নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য ঘরের অনেক কিছুই করতাম আমি, মানে রান্না ছাড়া। রান্নাটা মা করে, তো সেই হুটোপাটাগুলো আমার করা উচিত হয়নি। হতে পারে, আমি মনে করছি হয়তো সেটার জন্যও হতে পারে সার্ভিক্স লেন্থ ছোট হয়ে গেছে, বা এতটা কেন হলো এরকম, মানে এতটা তো ছিল না, ঠিকই ছিল তার 2 সপ্তাহ আগে, তাহলে এত তাড়াতাড়ি কী করে সিচুয়েশন এরকম হলো? তো যেটা বলার, আর লাংস ডেভেলপমেন্ট যেহেতু লাস্টের 32 উইক থেকে 34 উইকের মধ্যে ম্যাচিওর হয়ে যায় লাংস বাচ্চার, তো 34 উইকস কাটিয়ে গেলে পরে আর কোনো খারাপের প্রবাবিলিটি থাকে না। হ্যাঁ, তাও ওরা মানে অবজারভেশনে রাখে বাচ্চাকে। 8 মান্থ কমপ্লিট হয়ে গিয়ে 9 মান্থে পড়লে পরে তবু একটু সেফ থাকা যায় যে হ্যাঁ অ্যাটলিস্ট মানে ঠিক আছি, মানে টেনশন মুক্ত থাকা যায়। তো এটাই বলার ছিল, এটাই আপডেট দিলাম। আর 34 উইক কালকে কমপ্লিট হবে, আরও 4 দিন কাটাতে পারলে আমার কিন্তু 8 মান্থ কমপ্লিট হবে। ভগবানের কাছে তোমরাও প্রে করো আমি যেন আমার বাচ্চাকে সুস্থভাবে ডেলিভারি দিতে পারি, এবং সে যেন সুস্থ হয়। আমাকেও সুস্থ থাকতে হবে, তার কারণ আমি সুস্থ না থাকলে আমি তাকে টেক কেয়ার করবো কী করে, অত ছোট বাচ্চা। আর আমরা যারা বাইরে থাকি তাদের লাইফ ভীষণই হেক্টিক, কেননা সবসময় গার্জিয়ানরা এখানে এসে পৌঁছতে পারে না। তাছাড়াও গার্জিয়ানদের এজ হয়েছে, তাদেরও এখন সম্ভব না শারীরিকভাবে। তো সেক্ষেত্রে আমাদেরকেই তটস্থ থাকতে হবে বাচ্চার সমস্ত কিছুর জন্য। আর আজকাল তো ফরেন কান্ট্রিগুলোতে যারা আমাদের নিজেদের মানে ইন্ডিয়ার লোকেরাও গিয়ে থাকছে, তারাও গিয়ে একা একা সব কিছু করছে তাদের মতনই। তো তারা যদি পারে আমরা কেন পারবো না? তো অবভিয়াসলি সেটা, তবে একটু গডকে প্রে করো তোমরাও, আমি জানো এই মানে 8 মান্থ কমপ্লিট হয়ে গিয়ে অ্যাটলিস্ট ভালোভাবে বাচ্চাটাকে সুস্থভাবে যেন আমি জন্ম দিতে পারি। আর আমারও সুস্থ থাকাটা জরুরি, তার কারণ আমি সুস্থ না থাকলে পরে কিছুই হবে না। যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করব। আবার নেক্সট আমি গেলে পরে চেষ্টা করব আবার তোমাদের ব্লগ শেয়ার করার, যদি নাও করতে পারি তোমরা ম্যানেজ করে নিও। যাই হোক, এখনকার মতো টাটা। চ্যানেলের সাথে কানেক্টেড থেকো, আর সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নিতে হবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়।